রিভলভারের বুলেটে বীভৎসভাবে বিকৃত হয়ে গেছিল তার মাথার খুলি। ঘর ভিতর থেকে বন্ধ, বোঝা যাচ্ছে না কিভাবে খুনটা হলো। আততায়ীর কোনো মোটিভও খুঁজে পাওয়া যাচ্ছে না। একা ওয়াটসন কি পারবে এই রহস্যের সমাধান করতে? নমস্কার, আপনি শুনছেন দ্য হিপনটিক ক্রনিকলার্সের অডিও গল্প। আমাদের পরের ভিডিওটি নোটিফিকেশন পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখন থেকে ইউটিউব ছাড়াও আপনি আমাদের গল্প শুনতে পারেন গানা, স্পটিফাই, জিও সাওন, অ্যামাজন মিউজিক, গুগল পডকাস্ট, স্টিচার এবং আরও অন্যান্য অডিও প্ল্যাটফর্মে। 1887 সালে আ স্টাডি ইন স্কারলেট উপন্যাসের হাত ধরে শার্লক হোমসের আত্মপ্রকাশ। এরপর ইংল্যান্ডের স্ট্র্যান্ড ম্যাগাজিনে নিয়মিত প্রকাশিত হতে থাকলো শার্লক হোমসের গল্পগুলো জুলাই 1881 থেকে শুরু করে 1893 পর্যন্ত। তারপর খানিকটা একঘেয়েমি এসে যেতে স্যার আর্থার কনান ডয়েল দ্য ফাইনাল প্রবলেম গল্পটিতে শার্লক হোমসকে মেরে ফেললেন, যেখানে তার প্রতিপক্ষ ছিল মরিয়ার্টি। কিন্তু পাঠকদের দাবিতে তাকে ফিরিয়ে আনতে বাধ্য হন 1903 সালে দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য এমটি হাউস গল্পটিতে, যেটি অবলম্বনে আমাদের আজকের গল্প ছদ্মবেশী। গল্পে ডক্টর ওয়াটসনের ভূমিকায় রয়েছে শুভেন্দু, লেস্ট্রেড, দেবরাজ, কর্নেল মোরান, শঙ্খ, মিসেস হাডসন, শতরূপা এবং শার্লক হোমস আমি জয়দীপ। গল্পটি নাট্যরূপ দিয়েছে শতরূপা, সাউন্ড এডিটিংয়ে রয়েছে শুভেন্দু, শতরূপা এবং দেবরাজ। পোস্টার ডিজাইন করেছে শঙ্খ এবং সমগ্র পরিচালনা করেছে শুভেন্দু। শুরু হচ্ছে আমাদের আজকের কাহিনী ছদ্মবেশী। সালের বসন্তকাল। অনারেবল রোনাল্ড এডওয়ার্ডের ঘটনায় সাড়া পড়ে গেছিল লন্ডনের আপামর জনসাধারণের মধ্যে। যেরকম অস্বাভাবিক পরিবেশের মধ্যে তিনি খুন হয়েছিলেন, বুদ্ধি দিয়ে তার ব্যাখ্যা মেলে না। রিভলভারের বুলেটে বীভৎসভাবে বিকৃত হয়ে গেছিল তার মাথার খুলি। টেবিলের ওপর 10 পাউন্ডের 2টো নোট পড়েছিল, আর ছিল ছোট ছোট থাকে সাজানো সোনার উপর কয়েন মেশানো 17 পাউন্ড 10 শিলিং। একটা কাগজে কতগুলো সংখ্যা বসানো ছিল, পাশে পাশে লেখা কয়েকজন ক্লাবের বন্ধুর নাম। বিস্তারিতভাবেই ব্যাপারটা বলা যাক তাহলে। আসলে দীর্ঘ 10 বছর বাদে আজ আমি অনুমতি পেয়েছি পরস্পর নির্ভর আশ্চর্য ঘটনাগুলোর হারিয়ে যাওয়া অংশগুলো সাজিয়ে লেখবার। প্রথমেই জানিয়ে রাখি, দীর্ঘদিন ধরে এই চাঞ্চল্যকর কাহিনী চেপে রাখার জন্য আমার কোনো দোষ নেই। আগে যে মানুষটির অনন্য সাধারণ চিন্তাধারা আর কার্যকলাপের একটু আধটু খবর সবাইকে জানাতাম, এ কাহিনী না লেখার নির্দেশ পেয়েছিলাম তার নিজের মুখ থেকেই। আজ তা লিখতে বসেছি, কেননা গত মাসের 3 তারিখে সে নিজেই এই নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে আমার লেখনির ওপর থেকে। অনারেবল রোনাল্ড এডওয়ার্ড আর্ল অব মেনুথের দ্বিতীয় পুত্র। আর্ল অব মেনুথ সে সময় অস্ট্রেলিয়ার একটা কলোনির গভর্নর ছিলেন। রোনাল্ডের মা অস্ট্রেলিয়া থেকে এদেশে এসেছিলেন চোখের ছানি অপারেশন করাতে। 427 নম্বর পার্ক লেনে ছেলে রোনাল্ড আর মেয়ে হিলডাকে নিয়ে থাকতেন তিনি। সমাজের উপর মহলে ঘোরাফেরা করত রোনাল্ড, এবং যতদূর জানা যায় তার বিশেষ কোনো বদ অভ্যেসও ছিল না, কোনো শত্রুও ছিল না তার। কার্স্টেয়ার্সের মিস এডিথ উডলির সঙ্গে তার বিয়ের সম্বন্ধ হয়েছিল, কিন্তু সে সম্বন্ধ শেষ পর্যন্ত ভেঙে যায় মাস কয়েক আগে উভয় পক্ষের সম্মতি নিয়ে। এবং এর ফলে রোনাল্ডের মনে যে কোনো দাগ পড়েছে তার কোনো চিহ্ন দেখা যায়নি। সবাই জানত রোনাল্ড খুব সীমিত এবং সনাতন পরিধির মধ্যে জীবন কাটিয়ে দিতে ভালোবাসেন, কেননা তার প্রকৃতিতে আবেগের কোনো স্থান ছিল না। স্বভাবটিও ছিল বেশ শান্ত, কিন্তু তবুও শেষ পর্যন্ত এমন শান্তশিষ্ট অভিজাত তরুণের উপর নেমে এলো মৃত্যুর পরোয়ানা। এলো অত্যন্ত আশ্চর্য এবং অপ্রত্যাশিতভাবে। 1894 সালের 30শে মার্চ
রাত 10টা থেকে 11:30টার মধ্যে। তাস খেলতে ভালোবাসতেন রোনাল্ড এডওয়ার্ড। একটানা খেলে যেতেন, কিন্তু খুব বড় ঝুঁকি কখনো নিতেন না। বলডুইন, ক্যাভেন্ডিস আর বাগাটেলি ক্লাবের সদস্য ছিলেন তিনি। জানা গেছে মৃত্যুর দিন বাগাটেলি কার্ট ক্লাবের ডিনারের পর রাবার অফ হুইস্ট খেলছিলেন রোনাল্ড। বিকেলেও তাকে খেলতে দেখা গেছে সেখানে। খেলার সাথী ছিলেন মিস্টার মারে, স্যার জন হার্ডি এবং কর্নেল মোরান। এদের কথা থেকেই জানা যায় যে হুইস্ট খেলেছিলেন রোনাল্ড এবং খেলাতে মোটামুটি সমানভাবে পড়েছিল সবার তাস। তিনি খুব জোর 5 পাউন্ড হেরে থাকতে পারেন, তার বেশি নয়। তার আর্থিক অবস্থা খুবই সচ্ছল এবং এই সামান্য ক্ষতিতে মুষড়ে পড়ার মতো মানুষ তিনি নন। প্রায় প্রতিদিনই একটা না একটা ক্লাবে তাস খেলতেন রোনাল্ড, কিন্তু এমনই সাবধানী খেলোয়াড় তিনি যে বড় একটা হারতেন না। পকেট ভারী করে তবে টেবিল ছাড়তেন। আরও জানা গেল যে হপ্তাখানেক আগে কর্নেল মোরানকে পার্টনার নিয়ে গ্রটফ্রে মিলনার এবং লর্ড বালমোরালের কাছ থেকে প্রায় 420 পাউন্ড জিতেছিলেন। খুনের রাতে ক্লাব থেকে ঠিক 10টায় বাড়ি ফিরে আসেন রোনাল্ড। মার বোন বেরিয়েছিলেন কোনো আত্মীয়ার সঙ্গে। 3 তলায় সামনের ঘরটা সাধারণত তার অফিস ঘর হিসেবে ব্যবহার করা হতো। পরিচারিকা এই ঘরেই তার ঢোকবার শব্দ শুনেছে। আগেই ঘরে ফায়ারপ্লেসে আগুন জ্বেলে দিয়েছিল সে। ধোঁয়া হচ্ছিল বলে জানলাটাও খুলে এসেছিল। রাত 11:20 লেডি মেনুথ আর তার মেয়ে ফিরে এলেন, কিন্তু তখনও পর্যন্ত কোনো শব্দ শোনা গেল না ঘর থেকে। ছেলের ঘরে ঢুকতে গিয়ে দেখলেন ভেতর থেকে দরজায় চাবি দেওয়া। চেঁচিয়ে ধাক্কা দিয়ে কোনো সাড়া শব্দ যখন পাওয়া গেল না, তখন লোকজন ডেকে জোর করে খোলা হলো দরজা। টেবিলের কাছে পড়েছিলেন হতভাগ্য রোনাল্ড। রিভলভারের কথা তো আগেই বলেছি। কাগজে লেখা সংখ্যা ও তার পাশে লেখা বন্ধুর নাম থেকে ধরে নেওয়া যায় মৃত্যুর আগে তাসের জোর হার জিতের একটা মোটামুটি খসড়া করার চেষ্টা করেছিলেন তিনি। মিনিটখানেক অবস্থা পর্যবেক্ষণ করতে আরও জটিল হয়ে দাঁড়ালো কেসটা। প্রথমত, ভেতর থেকে দরজায় চাবি দেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া গেল না। খুব সম্ভব এ কাজ খুনির। খুনের পর খোলা জানলা দিয়ে উধাও হয়েছে সে, দরজায় চাবি যেমন ছিল তেমনই রেখে। মাটি থেকে কম করে 20 ফুট উঁচুতে দরজাটা। অবশ্য জানলার ঠিক নিচেই ফুলে ফুলে ঢাকা একটা ঝোপ ছিল। 20 ফুট উঁচু থেকে সেখানে লাফিয়ে পড়লে ফুলটুল ছেড়ে ঝোপ তো লণ্ডভণ্ড হতোই, মাটিতেও গভীর পায়ের ছাপ পাওয়া যেত। কিন্তু সেরকম কোনো চিহ্ন দেখা গেল না। ঝোপের মধ্যে দিয়ে ইদানিং কেউ হেঁটেছে বলেও মনে হলো না। তাহলে দাঁড়াচ্ছে এই যে রোনাল্ড নিজেই দরজায় চাবি দিয়েছিলেন ভেতর থেকে। তাই যদি হয়, তাহলে মৃত্যু এলো কোন পথে? কোনো রকম চিহ্ন না রেখে কারো পক্ষেই কিছু জানলায় উঠে আসা তো সম্ভব নয়। ধরা যাক জানলা দিয়ে কেউ গুলি চালিয়ে উড়িয়ে দিয়েছে তার খুলি, তাহলে তো হত্যাকারীর হাতের টিপ অসাধারণ বলতে হবে। কেননা রিভলভার থেকে গুলি ছুঁড়ে এরকম মরণ ঘা দেওয়া তো সোজা নয়। আর তাই যদি হয়, তাহলে জনবহুল পার্ক লেনে কেউ না কেউ গুলির আওয়াজ নিশ্চয়ই শুনতে পেত। বাড়ি থেকে শখানেক গজের মধ্যে ভাড়াটে গাড়ির একটা আড্ডা আছে, সেখান থেকেও ফায়ারিংয়ের কোনো শব্দ শোনা যায়নি। সব ঠিক, কিন্তু তবুও রিভলভারের বুলেটেই মারা গেছেন রোনাল্ড এডওয়ার্ড। মারা গেছেন নিতান্ত আচম্বিতে। এই হলো পার্ক লেন রহস্য। খুনের পিছনে কোনো মোটিভ পাওয়া যায়নি। তাছাড়া রোনাল্ডের কোনো শত্রু তো ছিল না, আর তার ঘরের টাকা পয়সা সরানোরও কোনো প্রচেষ্টা হয়নি। কাজেই মোটিভের কোনো নামগন্ধ না থাকায় আরও জটিল হয়ে উঠছে এই আশ্চর্য রহস্য। সারাদিন ধরে শুধু এইসবই ভাবলাম বারবার। স্বীকার করতে লজ্জা নেই, যে পরিমাণে নিজের মাথাকে কষ্ট দিলাম সেই অনুপাতে সমস্যার সুরাহা বলতে গেলে কিছুই হলো না।
সন্ধ্যের দিকে বেড়াতে বেড়াতে পার্কের দিকে এসেছিলাম। 6টা নাগাদ এসে পৌঁছলাম পার্ক লেন আর অক্সফোর্ড স্ট্রিটের মোড়ে। ফুটপাথের ওপর একদঙ্গল লোককে দেখলাম ভিড় করে একদৃষ্টে উপরতলার বিশেষ একটা জানলার দিকে তাকিয়ে থাকতে। বুঝলাম যে বাড়ির সন্ধানে আসা এ সেই বাড়ি। পিছু হটতে গিয়ে ধাক্কা লেগে গেল আতবুড়ো এক কুঁজোর সঙ্গে। আমার ঠিক পেছনেই এক গাদা পুরনো বই হাতে দাঁড়িয়েছিল লোকটা। ধাক্কা লেগে কয়েকটা বই ছড়িয়ে পড়ল ফুটপাথের ওপর। লজ্জিত হয়ে দুঃখ প্রকাশ করতে গিয়ে দেখলাম বইগুলোর দাম ভদ্রলোকের কাছে অপরিসীম। কেননা আমার কথা শুরু হতে না হতেই দাঁত খিচিয়ে দারুণ ঘৃণায় এক হুঙ্কার ছেড়ে পিছন ফিরে ভদ্রলোক পা চালালেন ভিড়ের দিকে। পিছন থেকে ভিড়ের মধ্যে আমি শুধু দেখতে পেলাম তার সাদা কালো কোঁকড়ানো জুলপি জোড়া। পার্ক লেনের 427 নম্বর বাড়ি দেখে আমার আসল সমস্যার কোনো সুরাহাই হলো না। রাস্তা আর বাড়ির মাঝে রেলিং লাগানো একটা নিচু পাঁচিল দেখলাম, তাও সব মিলিয়ে 5 ফুটের উঁচু নয়। কাজেই রেলিং টপকে যে কেউ অনায়াসেই ঢুকতে পারে বাগানে, কিন্তু জানলার নাগাল পাওয়া একেবারেই অসম্ভব। কেননা জলের পাইপ কি ওই জাতীয় কিছুই দেখতে পেলাম না ধারে কাছে। আগের চেয়েও আরও বেশি হতভম্ব হয়ে ফিরে এলাম কেনসিংটনে। 5 মিনিটও হয়নি আমার স্টাডিতে বসেছি আমি, এমন সময় পরিচারিকা এসে খবর দিলে এক ভদ্রলোক দেখা করতে চান আমার সঙ্গে। ঘরে ঢুকলেন যিনি, তাকে দেখে অবাক হয়ে গেলাম। পার্ক লেনের সেই অদ্ভুত প্রকৃতির আধবুড়ো লোকটি, লম্বা লম্বা পাকা চুলের মাঝে ধারালো কঠিন মুখ, ডান বগলে তার ডজনখানেক সেই মহামূল্যবান কেতাব। কীরকম যেন অদ্ভুত কর্কশ স্বরে বললেন, আমাকে দেখে অবাক হয়ে গেলেন দেখছি। হ্যাঁ, তা কিছুটা হয়েছি বই কি। কিছু মনে করবেন না স্যার, আপনার সঙ্গে ওই রকম ব্যবহার করার জন্য খারাপ লাগছিল, তাই আপনার পিছু পিছু আসছিলাম আমি। আপনাকে বাড়িতে ঢুকে পড়তে দেখে ভাবলাম বলে যাই আমার রুক্ষ ব্যবহারে যেন কিছু মনে না করেন। আপনার ওপর মোটেই রাগ করিনি আমি, বরং বইগুলো তুলে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। আমি আপনার প্রতিবেশী, চার্চ স্ট্রিটের মোড়ে আমার বইয়ের দোকানটা হয়তো দেখে থাকবেন আপনি। আপনার সঙ্গে আলাপ করে সত্যিই খুব খুশি হলাম স্যার। আপনারও হয়তো বই কেনার বাতিক থাকতে পারে। এই দেখুন, ব্রিটিশ বার্ড, ক্যাটালাস আর হোলি ওয়ার প্রত্যেকটা বাড়িতে রাখার মতন। 5খানা বই দিয়ে আপনার দ্বিতীয় শেলফের ওই ফাঁকটা ভরাট করে ফেলতে পারেন। বড় নোংরা লাগছে, কি বলেন স্যার? ঘাড় ফিরিয়ে পিছনের ক্যাবিনেটটা দেখে আবার যখন সামনে তাকালাম, দেখলাম আমার দিকে হাসি মুখে তাকিয়ে স্টাডি টেবিলের ওপাশে দাঁড়িয়ে রয়েছে শার্লক হোমস। তারপরেই বোধহয় জীবনের সেই প্রথম এবং শেষবারের মতো অজ্ঞান হয়ে গেছিলাম আমি। ধোঁয়াটে রঙের খানিকটা কুয়াশা ঘুরপাক খেয়ে উঠল চোখের সামনে। কুয়াশা পরিষ্কার হয়ে যেতে দেখলাম আমার কলারের বোতাম খোলা, ঠোঁটের ওপর ব্র্যান্ডির চনমনে স্বাদ। ফ্লাস্ক হাতে ঝুঁকে পড়ে আমার চেয়ারে বসেছিল হোমস। শুনলাম সেই পরিচিত স্বর, যা কোনো দিনই ভোলা যায় না। মাই ডিয়ার ওয়াটসন, আমার ঘাট হয়েছে, ক্ষমা করো আমায়। তুমি যে এরকম শখ পাবে তা আমি কল্পনাই করতে পারিনি। সজোরে আঁকড়ে ধরলাম তার হাত। হোমস, ও হোমস, সত্যি তুমি তো তুমি বেঁচে আছো? শেষ পর্যন্ত সেই ভয়ঙ্কর খাদ বেয়ে উঠে আসতে পেরেছিলে তুমি? দাঁড়াও দাঁড়াও, এসব কথা আলোচনা করার মতো অবস্থায় আছো তো? আবির্ভাবটা এতটা নাটকীয় করার কোনো দরকার ছিল না। বড় জোরালো শখ দিয়ে ফেলেছি তোমায়। কিচ্ছু হয়নি আমার হোমস। আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। আমি ভাবতেও পারিনি কোনোদিন যে তুমি আবার এসে দাঁড়াবে আমার স্টাডিতে। তার হাত আঁকড়ে ধরে শিরাবহুল সরু পাকানো হাতে হাত বুলিয়ে বললাম,
না, তুমি আর যাই হও ভূত প্রেত তো নয়। বলো, কিভাবে সেই ভয়ানক খাদের ভিতর থেকে প্রাণ নিয়ে ফিরে এলে তুমি? আমার উল্টো দিকে বসে হোমস তার পুরনো কায়দায় যেন কিছুই হয়নি এমনই উদাসীনভাবে একটা সিগারেট ধরালো। পরনে তার বইয়ের দোকানের জীর্ণ ফ্রক কোট, বাকিটুকু অর্থাৎ চুলের রাশি আর পুরনো বইয়ের গাদা পড়েছিল টেবিলের ওপর। হোমসকে আগের চাইতেও রোগা আর সজাগ মনে হচ্ছিল বটে, কিন্তু তার তীক্ষ্ণ নাক, ধারালো চিবুক আর শুকনো মুখে রক্তহীনতা লক্ষ্য করে বুঝলাম ইদানিং খুব স্বাস্থ্যকর জীবনযাপন করা সম্ভব হয়নি তার পক্ষে। সিগারেটটা ধরিয়ে হোমস বলল, গা এলিয়ে বসে বাঁচলাম ওয়াটসন। লম্বা মানুষের পক্ষে পুরো 1 ফুট ছেঁটে ফেলে ঘন্টার পর ঘন্টা অভিনয় করে যাওয়া বড় সোজা কথা নয়। যাক, তোমার সাহায্য আমার এখন দরকার। আজ রাতেই অত্যন্ত কঠিন আর বিপজ্জনক অভিযানে তোমাকে পাশে না পেলে আমার চলবে না। কাজটা শেষ হলে সমস্ত কিছু খুলে বলাই ভালো, কি বলো? কৌতূহলের চাপে ফেটে মরে যাব আমি। এই যা বলবার এখনই বলো। আজ রাতে আমার সঙ্গে আসছো তো? 100 বার, যখনই বলবে, যেখানেই বলবে, আমার অমত নেই। যাওয়ার আগে চটপট হাত চালিয়ে ডিনারটাও খেয়ে যেতে হবে। বেশ, তাহলে শুরু হোক খাদ প্রসঙ্গ। খাদ থেকে প্রাণ নিয়ে বেরিয়ে আসতে আমায় খুব বেশি বেগ পেতে হয়নি ওয়াটসন। কারণ জলের মতো সরল। খাদের ভেতর আমি কোনোদিনই পড়িনি। খাদের মধ্যে পড়ইনি? না ওয়াটসন, কোনোদিনই না। তোমাকে যে চিরকুটটা লিখে গেছিলাম তাতেও কোনো মিথ্যে ছিল না। যে সরু পথটা বেয়ে নিরাপদ জায়গায় পৌঁছানো যায়, ঠিক তার মুখটাতে যখন প্রফেসর মরিয়ার্টির শয়তান মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, তখন অবশ্য আমার আর বিন্দু মাত্র সন্দেহ ছিল না যে আমার খেলা শেষ হয়ে এসেছে। লোকটার কঠিন ধূসর চোখে দেখলাম চাপা ফন্দির ঝিলিক। 2-4টে কথা বলার পর প্রফেসরের কাছ থেকে অনুমতি নিয়ে ছোট্ট চিরকুটটা লিখে ফেললাম। সেই চিরকুটটাই তোমার হাতে পৌঁছেছিল। সিগারেটের বাক্স আর বেড়াবার ছড়ি সমেত চিরকুটটা রেখে সরু পথ বরাবর এগিয়ে গেলাম। পিছু পিছু এলেন মরিয়ার্টি। পথের শেষে একেবারে খাদের কিনারায় পৌঁছে ঘুরে দাঁড়ালাম প্রাণ হাতের মুঠোয় নিয়ে। কোনো হাতিয়ার না নিয়ে সিধে আমার দিকে দৌড়ে এসে লম্বা লম্বা হাত দিয়ে আমায় জাপটে ধরলেন তিনি। তার খেল যে খতম হয়েছে তা মরিয়ার্টি ভালোভাবেই জানতেন, তাই যেন তেন প্রকারেণ প্রতিশোধ নেওয়াই ছিল তার মুখ্য উদ্দেশ্য। পড়ো পড়ো হয়ে সেই সরু কিনারায় দাঁড়িয়ে কোনো রকমে তীব্র ধাক্কা সামলে নিলাম। তুমি তো জানোই আমি একটু আধটু বারিৎসু জানি। জাপানি পদ্ধতিতে কুস্তির এই বিশেষ কায়দা বহুবার আমি কাজে লাগিয়েছি অনেক কঠিন পরিস্থিতিতে। আমাকে জাপটে ধরার সঙ্গে সঙ্গে পড়ো পড়ো হয়েও চট করে পিছলে বেরিয়ে গেলাম তার আলিঙ্গন থেকে। বিকট চিৎকার করে প্রফেসর কয়েক সেকেন্ড পাগলের মতো হাত ছুড়লেন। 2 হাতের আঙুল বেঁকিয়ে আঁকড়ে ধরলেন বাতাসকে, কিন্তু এত চেষ্টা করেও দেহের সমতা ফিরিয়ে আনতে পারলেন না তিনি। তলিয়ে গেলেন নিচে। কিনারা থেকে মুখ বাড়িয়ে বহু দূর পর্যন্ত তাকে পড়তে দেখলাম। তারপর একটা পাথরে লেগে ঠিকরে গিয়ে ঝপাস করে তলিয়ে গেলেন জলের তলায়। বড় বড় চোখ করে অবাক হয়ে শুনছিলাম হোমসের মৃত্যুর মুখ থেকে জীবন্ত ফিরে আসার কাহিনী। সিগারেট টানার ফাঁকে রসিয়ে রসিয়ে বলে চলেছিল সে। থামতেই আমি চেঁচিয়ে উঠলাম, এই কিন্তু পায়ের ছাপ? আমি নিজে চোখে দেখেছি 2 জোড়া পায়ের ছাপ কিনারা পর্যন্ত গেছে, কিন্তু কোনোটাই ফেরেনি। ফিরেছিল অন্য পথে। প্রফেসর অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে বুঝলাম কি অসাধারণ সুযোগ এসে গেছে আমার হাতের মুঠোয়। আমাকে মারা শপথ যে মরিয়ার্টি একা করেননি তা আমি জানতাম। নেতার মৃত্যুতে
অন্ততপক্ষে 3 জনের প্রতিশোধ স্পৃহা বহু গুণে বৃদ্ধি পেতে পারে। 3 জনের প্রত্যেকেই অত্যন্ত বিপজ্জনক প্রকৃতির মানুষ। এদের মধ্যে একজন না একজন আমাকে শেষ করবেই। আর যদি উল্টো দিক থেকে ভাবা যায়, অর্থাৎ দুনিয়া সবাই যদি জানতে পারে এবং বিশ্বাস করে যে আমিও পরলোকের পথে রওনা হয়েছি, তাহলে এই লোকগুলো আরও বেপরোয়াভাবে চলাফেরার চেষ্টা করবে। ফলে একদিন না একদিন আমি তাদের পরাস্ত করবই, এবং 3 জনকে খতম করতে পারলেই দুনিয়াকে আবার জানিয়ে দেওয়া যাবে যে আমি মরিনি। এই সুন্দর পৃথিবীতে দিব্যি বেঁচে আছি আর 5 জনের মতো। মস্তিষ্কের কাজ যে কত দ্রুত হতে পারে তা বুঝলাম সেদিন। কেননা আমার বিশ্বাস, প্রফেসর মরিয়ার্টি রাইখেনবাখ ফলের তলা পর্যন্ত পৌঁছানোর আগেই এতগুলো জিনিস ভাবা আমার শেষ হয়ে গেল। দাঁড়িয়ে উঠে পেছনের পাথুরে দেওয়াল পরীক্ষা করে দেখলাম। মাস কয়েক পরে এই দুর্ঘটনার ছবির মতো বিবরণ তোমার রচনায় পড়ে বেশ ইন্টারেস্টিং লেগেছিল। তুমি লিখেছিলে যে পাথুরে দেওয়ালটা খাড়া উঠে গেছে। কথাটা অক্ষরে অক্ষরে সত্য নয়, কেননা পা রাখবার ছোট ছোট জায়গা তো ছিলই, তাকের মতো খানিকটা পাথরও বেরিয়ে এসেছিল। পাহাড়টা এমনই খাড়াই যে আগাগোড়া বেয়ে ওঠা একেবারেই অসম্ভব। ঠিক তেমনই অসম্ভব ভিজে পথে পায়ের ছাপ না রেখে বেরিয়ে পড়া। এরকম ক্ষেত্রে এর আগে আমি যে চালাকি করেছি তা করতে পারতাম, অর্থাৎ স্রেফ পিছু হেঁটে বেরিয়ে যাওয়া। কিন্তু একই দিকে 3 জোড়া পায়ের ছাপ এগিয়ে যাওয়া দেখলে চালাকি ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। কাজেই সব দিক ভেবে দেখলাম পাহাড় বেয়ে ওপরে ওঠাই সবচেয়ে ভালো। কাজটা খুব একটা সোজা নয় ওয়াটসন। নিচ থেকে জলপ্রপাতের গর্জন এসে আছড়ে পড়ছিল কানের পর্দায়। বাজে কল্পনা আমার কোনোদিন মাথায় আসে না, কিন্তু বিশ্বাস করো, সেদিন যেন শুনলাম খাদের গহ্বর থেকে আর্তনাদ করে আমায় ডাকছে মরিয়ার্টির কণ্ঠ। একটু সামান্য ভুল মানেই মৃত্যু। একাধিকবার ঘাসের চাপড়া উপরে এসেছে হাতের মুঠোয়, অথবা পাহাড়ের ভিজে খাজে হড়কে গেছে বুটের ডগা। প্রতিবারই ভেবেছি এই বুঝি সব শেষ, কিন্তু কিছুতেই না দমে অতি কষ্টে ইঞ্চি ইঞ্চি করে উপরে উঠে শেষকালে পৌঁছলাম সবুজ শ্যাওলায় ঢাকা কয়েক ফুট গভীর একটা পাথরের তাকে। দিব্যি আরামে সবার চোখের আড়ালে থেকে টান টান হয়ে শুয়ে পড়লাম ওইখানে। মাই ডিয়ার ওয়াটসন, এইখানেই শুয়ে শুয়ে দেখলাম কি গভীর সহানুভূতির সঙ্গে, অথচ কি বিশ্রী আনাড়িভাবে আমার মৃত্যুর তদন্ত শেষ করলে তুমি। অনেকক্ষণ পরে শেষকালে তুমি অকাট্য কিন্তু আগাগোড়া ভুল সিদ্ধান্ত নিয়ে হোটেলের দিকে রওনা হলে। একলা শুয়ে শুয়ে তোমায় যেতে দেখলাম বিষণ্ণ মুখে। ভেবেছিলাম আমার অ্যাডভেঞ্চারের ইতিবোধহয় এইখানেই, কিন্তু আর একটা অপ্রত্যাশিত ঘটনার ফলে বুঝলাম বিস্ময়ের এখনো অনেক বাকি। উপর থেকে বিরাট একটা পাথরের চাই গড়গড় করে গড়িয়ে এসে আমার সামনে দিয়ে বেরিয়ে গিয়ে দমাস করে পড়ল নিচের পথে, এবং পর মুহূর্তেই ছিটকে গিয়ে পড়ল খাদের মধ্যে। মুহূর্তের জন্য ভাবলাম বুঝি নিছক প্রাকৃতিক দুর্ঘটনা, কিন্তু পরের মুহূর্তই ওপরে তাকিয়ে দেখলাম একজন পুরুষের মাথা। সঙ্গে সঙ্গে গড়িয়ে এলো আরেকটা পাথর, এসে পড়ল যে তাকটায় শুয়েছিলাম ঠিক তার ওপরেই মাথার 1 ফুট দূরে। চকিতে বুঝলাম সব। মরিয়ার্টি একা আসেননি, তাকে পাহারা দিচ্ছিল তারই একজন সাঙাত। এক নজরেই চিনেছিলাম লোকটাকে। কি ভীষণ প্রকৃতির লোক সে, তা ওই একবার দেখেই বুঝেছিলাম। আমার চোখের আড়ালে থেকে দূর থেকে সে দেখেছে তার বন্ধুর মৃত্যু এবং আমার পলায়ন। হুট করে কিছু না করে অপেক্ষা করছে সুযোগের প্রতীক্ষায়। তারপর খাড়াই পাহাড়ের একেবারে ওপরে উঠে বন্ধুর অসমাপ্ত কাজটাই সম্পূর্ণ করতে শুরু করেছে। ওয়াটসন, এসব কথা ভাবতে আমার বেশি সময় যায়নি। পাহাড়ের চূড়োয় ভয়ঙ্কর মুখটাকে আবার দেখতে পেলাম। বুঝলাম আর একটা পাথর নেমে আসছে, আর দেরি নেই। হাঁক পাক করে খামচে
নামতে লাগলাম নিচের পথের ওপর। ঠান্ডা মাথায় এ কাজ করতে পারতাম না আমি। ওপরে ওঠার চেয়ে 100 গুণ বেশি কঠিন নিচে নামা। কিন্তু বিপদের কথা ভাববার আর সময় নেই তখন। পাথরের তাক ধরে ঝুলে পড়তেই আর একটা পাথর পাশ দিয়ে গুম করে নেমে গেল নিচে। মাঝামাঝি আসতেই পিছলে গেলাম আমি, হড় হড় করে নেমে এলাম নিচে। কিন্তু ঈশ্বরের কৃপায় কাটা ছেঁড়া রক্তাক্ত দেহে এসে পড়লাম রাস্তার ওপরেই, খাদের মধ্যে নয়। নেমেই টেনে দৌড়। অন্ধকারে গা ঢেকে পাহাড়ের সারির মধ্যে দিয়ে পেরিয়ে গেলাম 10 মাইল। 1 সপ্তাহ পরে পৌঁছলাম ফ্লোরেন্সে। এক বিষয় নিশ্চিন্ত ছিলাম, দুনিয়ার কেউই জানেনি আমি কোথায় আছি এবং কিভাবে আছি। তা তোমার এই অজ্ঞাতবাসের খবর কেউ জানতো না? আমার অজ্ঞাতবাসের খবর জানতো শুধু একজনই, আমার ভাই মাইক্রফট। মাই ডিয়ার ওয়াটসন, জানি না এই জন্য তুমি আমায় ক্ষমা করতে পারবে কি না, কিন্তু এছাড়া আর উপায়ও ছিল না। আমি চেয়েছিলাম প্রত্যেকেই জানুক এবং বিশ্বাস করুক যে আমি মারা গেছি, এবং এও ঠিক যে আমি মৃত। এই কথা তুমি মনে প্রাণে বিশ্বাস না করলে কি আমার মৃত্যুর এমন রোমাঞ্চকর বিবরণ লিখতে পারতে? ও লেখা যে একবার পড়েছে তারই দৃঢ় বিশ্বাস জন্মেছে যে আমি আর নেই। গত 3 বছরে বার কয়েক কলম নিয়ে বসেছিলাম তোমাকে 2-1 লাইন লেখার জন্য, কিন্তু প্রতিবারই নিজেকে সামলে নিয়েছি। কেননা আনন্দে উচ্ছ্বসিত হয়ে এমন কিছু অশোভন কাণ্ড করে বসতে যে আমার গোপন রহস্য আর গোপন থাকতো না। ঠিক এই কারণেই আজ সন্ধ্যেবেলাতেও যখন আমার বইগুলো রাস্তায় ফেলে দিলে তুমি, আমাকে সরে পড়তে হয়েছে। সে সময় খুবই বিপদের মধ্যে ছিলাম আমি। অবাক হয়ে যদি তাকিয়ে থাকতে তুমি, অথবা আবেগে চঞ্চল হয়ে উঠতে, তাহলেই ছদ্মবেশ ফুঁড়ে আসল পরিচয় প্রকাশ হয়ে পড়তো সন্ধানীদের চোখে, আর তার পরিণাম হতো অত্যন্ত শোচনীয়। মাইক্রফটের কাছে আমার গুপ্ত কথা ফাঁস করতে হয়েছে শুধু প্রয়োজন মতো টাকা পাওয়ার জন্য। বুঝলাম। তারপর বলো। ইতিমধ্যে শুরু হলো মরিয়াটি মামলা, শেষও হলো, কিন্তু ফলাফল খুব সুখের হলো না। আশা করছিলাম অনেক কিছুই, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল দলের 2 জন সবচেয়ে ভীষণ প্রকৃতির লোকই রইল জেলের বাইরে। আমার ওপর প্রতিহিংসা নেওয়ার জন্য এই 2 জনেই মরণপণ করেছিল। 2 জনেই আমার পরম শত্রু। তা কি করলে এই বছর 2-1? প্রথমে কিছুদিন ঘুরে বেড়ালাম তিব্বতে। দলাই লামার কাছে থেকে বেশ কিছুদিন মজায় কাটিয়ে দিলাম। এরপর গেলাম পারস্যে, মক্কা দেখলাম এবং খার্টুমে খলিফের সঙ্গে সাক্ষাৎ করলাম। সে ভারী ইন্টারেস্টিং ব্যাপার। সব কথা আমি যথাসময়ে ফরেন অফিসে জানিয়ে দিয়েছি। ফ্রান্সে ফিরে এসে আলকাতরা থেকে পাওয়া যৌগিক পদার্থ নিয়ে কয়েক মাস গবেষণা করলাম দক্ষিণ ফ্রান্সের মোপেলিয়ারের একটা ল্যাবরেটরিতে। ফলাফল হলো খুবই সন্তোষজনক। ইতিমধ্যে জানলাম আমার 2 জন শত্রুর মধ্যে বাকি রয়েছে শুধু একজন। কাজেই লন্ডনে ফিরে আসার আয়োজন করছি, এমন সময় শুনলাম পার্ক লেনের রহস্যের চাঞ্চল্যকর খবর। শুনেই আর দেরি করলাম না। কেসটার বিশেষ কয়েকটি পয়েন্ট সম্পর্কে আমার আগ্রহ তো জেগেই ছিল, কিন্তু শুধু এই কারণেই অত তাড়াতাড়ি ফিরিনি। খবরটা পড়েই বুঝেছিলাম আবার দৈব আমার সহায়। অদ্ভুত কতগুলো ব্যক্তিগত সুযোগ সুবিধা হাতের মুঠোয় এসে পড়বে এই সময় যদি ফিরে আসতে পারি লন্ডনে। লন্ডনে পৌঁছেই হাজির হলাম বেকার স্ট্রিটে। মিসেস হাডসন তো আমাকে দেখি আঁতকে উঠে ঘন ঘন মুচ্ছা যেতে লাগলেন। সে তো হবেই, আমারই যা অবস্থা হয়েছিল। মাই ডিয়ার ওয়াটসন, দুঃখের সবচেয়ে বড় দাওয়াই হলো কাজ। আজ রাতের কাজটাও যদি 2 জনে মিলে শেষ করতে পারি এবং সফল হতে পারি, তাহলে জানবো এ গ্রহে বেঁচে থাকার যথেষ্ট অধিকার আছে। কিন্তু কাজটা কি সেটা তো বলো। সকাল হওয়ার আগেই অনেক কিছু দেখতে শুনতে পাবে তুমি। অতীতের পুরো 3টে বছর নিয়ে এখনো বকবক করা বাকি আছে। 9:30 পর্যন্ত তাই চলুক,
বেশি নয়, ঠিক 9:30টার সময় বেরিয়ে পড়ব আমরা। তারপর শুরু হবে খালি বাড়িতে আমাদের অ্যাডভেঞ্চার। রাতের বেলা ভাড়ার গাড়িতে হোমসের পাশে বসে মনে পড়ে গেল পুরনো দিনের কথা। তার ভাবগতিক দেখে বুঝেছিলাম বেশ গুরুতর রকমের অ্যাডভেঞ্চারের পথে পা বাড়িয়েছি আমরা। মাঝে মাঝে গাম্ভীর্য ভেদ করে তার মুখে ফুটে উঠছিল মৃদু হাসি। তাতে আমার কৌতূহল কমা দূরে থাকুক, উত্তরোত্তর বেড়েই যাচ্ছিল। ভেবেছিলাম বেকার স্ট্রিটে চলেছে, কিন্তু ক্যাভেন্ট্রি স্কোয়ারের কোণে গাড়ি দাঁড় করালো হয়। লক্ষ্য করলাম গাড়ি থেকে নামার সময় ডাইনে বাঁয়ে অন্ধকারের মধ্যে চোখ চালিয়ে তন্ন তন্ন করে সে দেখে নিল। অনেকক্ষণ পর পৌঁছলাম ব্র্যান্ডফোর্ড স্ট্রিটে। পৌঁছেই একটা সরু গলিতে ঢুকে গেল হোমস। ওদিককার কাঠের ফটক পেরিয়ে পৌঁছলো একটা পরিত্যক্ত চত্বরে। পকেট থেকে চাবি বার করে একটা বাড়ির পেছনের দরজা খুলে ঢুকে গেল ভেতরে। ভালো মন্দ কিছু ভাবার সময় তো ছিল না। হোমসের পিছু পিছু আমিও ঢোকা মাত্র দরজা বন্ধ করে দিল সে। ঘুটঘুটে অন্ধকার ভিতরে বেশ বুঝলাম বাড়িটা একদম খালি। হঠাৎ ডান দিকে ঘুরে বিরাট চারকোনা একটা খালি ঘরে ঢুকলো সে। ঘরের কোণগুলো ঘন আঁধারে ঢাকা। রাস্তার আলোয় মাঝখানের অন্ধকার একটু পাতলা হয়ে এসেছিল। কাছাকাছি কোনো আলো দেখতে পেলাম না। জানলার কাঁচে প্রচুর ধুলো জমে থাকায় শুধু দুজন দুজনকে দেখতে পাওয়া ছাড়া আর কোনো দিকেই চোখ চলল না। কাঁধে হাত রেখে কানের কাছে মুখ এনে ফিসফিস করে উঠল হোমস। কোথায় এসেছি জানো? ধুলো জমা জানলার ভিতর দিকে তাকিয়ে বললাম, বেকার স্ট্রিটে, তাই না? সাব্বাস! আমাদের পুরনো আস্তানার ঠিক উল্টো দিকের বাড়ি এটা। নাম ক্যামডেন হাউস। কিন্তু এখানে এলাম কেন তা তো বুঝতে পারছি না। এলাম এই কারণে যে এখান থেকে চমৎকার দেখা যায় ওই ছবির মতো জিনিসটাকে। মাই ডিয়ার ওয়াটসন, খুব সাবধানে জানলার আরও কাছে এগিয়ে যাও। খুব সাবধানে, কেউ যেন বাইরে থেকে দেখতে না পায়। এগিয়ে গিয়ে যে ঘর থেকে আমাদের ছোট বড় সব রকম অ্যাডভেঞ্চারের সূত্রপাত, সেই পুরনো ঘরটার মধ্যেই একবার ভালো করে উঁকি মেরে দেখো। দেখা যাক 3 বছর তোমার কাছছাড়া হয়েও তোমাকে চমকে দেওয়ার মতো ক্ষমতা এখনো আমার আছে কি না। পা টিপে টিপে এগিয়ে তাকালাম পরিচিত জানলাটার দিকে। তাকেই এমন চমকে উঠলাম যে মুখ থেকে অজান্তে অস্ফুট শব্দ বেরিয়ে গেল। জানলার পর্দা নামানো ছিল আর খুব জোরালো একটা আলো জ্বলছিল ঘরের মধ্যে। জোর আলোয় আলোকিত হয়ে উঠেছিল জানলার পর্দা, আর ঠিক মাঝখানে ফুটে উঠেছিল একটা স্পষ্ট কালো ছায়ামূর্তি। মূর্তিটি একটি পুরুষের। চেয়ারে বসেছিল লোকটি। তার মাথা হেলানোর কায়দা, চৌকো কাঁধ আর ধারালো মুখের আদল আমার চেনা, অনেক দিনের চেনা। মুখটা অর্ধেক ঘুরিয়ে বসেছিল সে। ছায়ামূর্তিটি হোমসের, অথবা অবিকল হোমসের মতো কোনো পুরুষের। এমনই আশ্চর্য হয়ে গেছিলাম যে হাত বাড়িয়ে হোমসের গায়ে হাত বুলিয়ে দেখে নিলাম সত্যি সে আমার পাশেই দাঁড়িয়ে আছে কিনা। মুখ টিপে হাসছিল হোমস। বলল, কি হলো? করেছোটা কি? অবিকল আমার মতোই দেখতে হয়েছে, তাই না ওয়াটসন? অবিকল? আমি তো দিব্যি করে বলতে রাজি আছি যে তুমি ছাড়া আর কেউ হতেই পারে না। কৃতিত্বটা গ্রিনোবলের মর্শিয়ার অস্কার মনিয়ারের প্রাপ্য। মোমের মূর্তির জন্য ছাঁচটা তৈরি করতে বেশ কিছুদিন গেছে ভদ্রলোকের। বাকি যা দেখছো সেটুকু আজ বিকেলে বেকার স্ট্রিটে গিয়ে আমায় করে আসতে হয়েছে। কিন্তু কেন? মাই ডিয়ার ওয়াটসন, কারণ শুধু একটা। আমি যখন বাড়িতে নেই তখন কয়েকজন লোক বিশ্বাস করুক যে আমি বাড়িতেই আছি, এবং এই অদ্ভুত বিশ্বাস তাদের মনে ঢুকিয়ে দেওয়ার যথেষ্ট কারণ আছে বলে আমিও বিশ্বাস করি। অর্থাৎ তোমার বিশ্বাস ঘরের ওপর চোখ রেখে কেউ বসে ছিল বা এখনো আছে?
বসেছিল এবং আমি তা জানি। কারা? আমার পুরনো শত্রুরা, ওয়াটসন। যে কুখ্যাত সমাজের নেতা এখনো রাইখেনবাখ ফলে শুয়ে তারা। তুমি তো জানোই আমি যে বেঁচে আছি। এছাড়া তারাও জানে এবং বিশ্বাস করে যে একদিন না একদিন, দুদিন আগে হোক বা পরে হোক, আমার ঘরে আমি ফিরে আসবই। সমানে এই 3 বছর তারা পাহারা দিয়ে এসেছে। আজ সকালে সার্থক হয়েছে তাদের প্রতীক্ষা। সচক্ষে তারা দেখেছে আমায় ফিরে আসতে। তো তুমি জানলে কি করে? খুব সহজে। জানলা দিয়ে তাকাতেই ওদের চৌকিদারকে আমি চিনেছি। লোকটার নাম পার্কার। স্বভাবটি খুব নিরীহ। পেশা হলো ফাঁস দিয়ে খুন করে রাহাজানি করা। হার্প বাজানোয় জুড়ি মেলা ভার তার। পার্কারকে আমি ভয় পাই না, ভয় পাই তার পেছনে যে আরও ভয়ঙ্কর লোকটা আছে তাকে, যে ছিল মরিয়াটির হরিহর আত্মা বন্ধু, যে রাইখেনবাখ ফলের পাহাড়ের চূড়ো থেকে পাথর গড়িয়ে আমাকেও মরিয়াটির পাশে পাঠাতে চেয়েছিল, যে লন্ডনের সবচেয়ে দুর্ধর্ষ, ধুরন্ধর আর 1 নম্বরের বদমাশ। এ হচ্ছে সেই। ওয়াটসন, আজ রাতে আমার পিছু নিয়েছে সে নিজেই, কিন্তু ঘুণাক্ষরেও জানতে পারেনি তারও পিছু নিয়েছি আমরা। ধীরে ধীরে হোমসের মতলব স্পষ্ট হয়ে এলো আমার কাছে। এ বাড়িতে আমরা এসেছি হোমসের ডামি দেখতে নয়, ডামিকে যারা চোখে চোখে রেখেছে তাদের দেখতে। লুকোনো জায়গায় ঘাপটি মেরে বসে তাদের গতিবিধির ওপর নজর রাখতে। জানলার পর্দায় ডামির কালো ছায়াটা টুপ, আর আমরা হলাম শিকারী। অন্ধকারের মাঝে ছুঁচ পড়লে শোনা যায় এমনই স্তব্ধতার মধ্যে আমরা দুজনে চুপ করে দাঁড়িয়ে দেখতে লাগলাম রাস্তা দিয়ে হন হন করে যাওয়া মূর্তিগুলোকে। অনেকক্ষণ পরে অবশেষে রাত যখন আরও গভীর হলো, রাস্তা ফাঁকা হয়ে এলো, সে আর উত্তেজনা চেপে রাখতে পারলে না। অস্থিরভাবে ঘরের এ মোড় থেকে ও মোড় পর্যন্ত শুরু হলো অশান্ত অবিরাম পায়চারি। ভাবলাম এই সময় আমার কিছু বলা দরকার, কিন্তু কথা বলতে গিয়ে চোখ তুলে আলোকিত জানলার পানে তাকাতেই আবার আগের মতো বিস্ময়ের ধাক্কায় স্তম্ভিত হয়ে গেলাম। প্রথমবারে দেখেছিলাম পাশ ফিরে বসা অবস্থায় ডামির ছায়া, এবার দেখলাম পিছন ফিরে বসা অবস্থায়। সজোরে হোমসের হাত আঁকড়ে আঙুল তুলে চিৎকার করে উঠলাম, ও হোমস, হোমস দেখেছো, ছায়াটা সরে গেছে। 3 বছরেও যে হোমসের রুক্ষ মেজাজ মোলায়েম হয়নি তার প্রমাণ পেলাম তখনই। তার মতো বুদ্ধিমান পুরুষের পক্ষে এরকম তিরিক্ষি মেজাজ এবং এত অল্পতেই এত অসহিষ্ণু হয়ে ওঠা মোটেই মানায় না। আমার কথা শেষ হতে না হতেই খ্যাক করে উঠল সে। নড়েছে তো কি হয়েছে? তুমি কি আমাকে এমনই নিরেট গাধা ভেবেছ যে স্রেফ একটা মোমের মূর্তি চেয়ারে বসিয়ে ওই রকম ধুরন্ধর ক্রিমিনালের চোখে ধুলো দিতে পারবো? তুমি আমায় কি ভাবো ওয়াটসন? ঘন্টা 2 হলো এই ঘরে এসেছি আমরা। এই 2 ঘন্টার মধ্যে মিসেস হাডসন ডামিটাকে নড়িয়ে চড়িয়ে বসিয়েছেন সব শুদ্ধ 8 বার, অর্থাৎ প্রতি 15 মিনিটে একবার। মিসেস হাডসন মূর্তির সামনের দিকে থাকার ফলে তার ছায়া কোনো মতেই জানলার পর্দায় পড়ছে না। চুপ! হঠাৎ দারুণ উত্তেজনায় যেন দম আটকে গেল হোমসের। ফিকে আলোয় দেখলাম সামনের দিকে মাথা বাড়িয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে সে। চারিদিক নিস্তব্ধ এবং ঘন আধারের মাঝে দেখলাম শুধু জলজলে ঝলমলে হলুদ পর্দার উপর ফুটে রয়েছে কালো কুচকুচে ছায়াছবির দেহরেখা। থমথমে স্তব্ধতার মাঝে আবার শুনলাম জিভ আর তালুর মধ্যেকার অতি পরিচিত মৃদু সতর্কধ্বনি। বুঝলাম কি নিদারুণ চাপা উত্তেজনায় আচম্বিতে টানটান হয়ে উঠেছে তার দেহের প্রতিটি অংশ। মুহূর্তকাল পরেই এক হ্যাঁচকা টানে আমাকে ঘরের কালির মতো কালো অন্ধকারে ঢাকা একটা কোণে টেনে নিয়ে গেল হোমস। অনুভব করলাম আমার উৎসুক ঠোঁটের ওপর তার সাবধানী আঙুলের স্পর্শ। বুঝলাম তার অর্থ হুঁশিয়ার। যে আঙুল দিয়ে হোমস আমাকে আঁকড়ে ধরেছিল স্পষ্ট অনুভব করলাম থরথর করে তা কাঁপছে। কোনোদিন তাকে এতখানি বিচলিত হতে দেখিনি।
আমি কিন্তু যতদূর পারলাম চোখ চালিয়ে নিথর রাস্তায় ভয় পাওয়ার মতো কোনো কারণ দেখতে পেলাম না। কিন্তু আচমকা আমিও সজাগ হয়ে উঠলাম। তীক্ষ্ণ অনুভূতি দিয়ে আমার আগেই হোমস যার সাড়া পেয়েছে, এবার আমার স্থূল অনুভূতিতেও সে সাড়া জাগালে। খুব মৃদু চাপা একটা আওয়াজ ভেসে এলো কানে। শব্দটা বেকার স্ট্রিটের দিক থেকে নয়, যে বাড়িতে আমরা ঘাপটি মেরে বসে তারই পিছন দিক থেকে একটা দরজা খোলা ও বন্ধ হওয়ার শব্দ। পর মুহূর্তেই প্যাসেজে শুনলাম পায়ের শব্দ। কে যেন পা টিপে টিপে এগিয়ে আসছে। অতি কষ্ট করে চেষ্টা করছে সে নিঃশব্দে এগিয়ে আসতে, কিন্তু খাঁ খাঁ বাড়ির মধ্যে ওইটুকু শব্দই হাহাকার শব্দে কর্কশ প্রতিধ্বনি তুলে আসন্ন বিপদের ডমরুধ্বনি বাজিয়ে চলেছে। দেওয়ালের সঙ্গে সেঁটে রইল হোমস। আমিও রিভলভারের ওপর হাত রেখে যতটা পারলাম দেওয়ালের সঙ্গে মিশে রইলাম। অন্ধকারের মধ্যে উঁকি মেরে দেখলাম খোলা দরজার দিকে অন্ধকারের পটভূমিকায় মিশমিশে কালো একটা ছায়ামূর্তির আবছা দেহরেখা। এক মুহূর্ত দাঁড়ালো ছায়ামূর্তি, তারপরেই আবার হিংস্র নিশাচর সাপদের মতো গুঁড়ি মেরে এগিয়ে এলো ঘরের ঠিক মাঝখানে। ঠিক 3 গজ দূরে যখন তার ক্রূর মূর্তি এসে পৌঁছল, আমি দেহের প্রতিটি পেশি টান টান করে তৈরি হচ্ছিলাম লাফাবার জন্য। কিন্তু পরক্ষণেই বুঝলাম সে জানেই না যে আমরা আছি ঘরের মধ্যে। গা ঘেঁষে এগিয়ে গেল ছায়ামূর্তি। জানলার ধারে পৌঁছে খুব আলতোভাবে কিন্তু নিঃশব্দে আধফোড় তুলে ধরল জানলার সার্সি। খোলা জানলার ঠিক পাশটিতে সে গুঁড়ি মেরে বসে পড়তেই রাস্তার আলো সোজাসুজি এসে পড়ল তার মুখের ওপর। আলোর প্রতিফলনে আকাশের বুকে চিকমিকে তারার মতোই জ্বলছিল তার চোখ দুটো। উত্তেজনায় থির থির করে কেঁপে উঠছিল তার মুখের মাংসপেশি। বয়স হয়েছে তার, নাকটা সরু, ঠেলে বেরিয়ে এসেছে সামনের দিকে। কপালটা উঁচু, সামনের দিকে টাক পড়ে যাওয়ায় অনেকটা চওড়া। ধোঁয়াটে রঙের মস্ত একজোড়া গোঁফ। মাথার পিছনের দিকে বসানো ছিল অপেরা হ্যাট। খোলা ওভারকোটের মধ্যে দিয়ে চকচক করছিল ইভিনিং ড্রেস শার্টটা। ভারী কিন্তু মলিন মুখ অসংখ্য রুক্ষ গভীর রেখায় কলঙ্কিত। এক হাতে একটা লাঠির মতো জিনিস দেখলাম, কিন্তু মেঝের উপর রাখতেই কঠিন ধাতব শব্দ হওয়ায় বুঝলাম আমার ধারণা ঠিক নয়। ওভারকোটের পকেট থেকে বড় আকারের একটা জিনিস বার করে তৎপর হয়ে উঠল সে। কিছুক্ষণ বাদে শুনলাম জোরালো তীক্ষ্ণ একটা আওয়াজ, যেন ক্রিক শব্দ করে কোনো একটা ঘাটে আটকে গেল স্প্রিং বা ওই জাতীয় কিছু। তখনও শেষ হয়নি তার তৎপরতা। হাঁটু গেড়ে বসে এবার সামনের দিকে ঝুঁকে পড়ে দেহের সমস্ত ওজন আর শক্তি দিয়ে চাপ দিতে লাগলো বোধহয় কোনো লিভারের ওপর। অনেকক্ষণ ধরে ঘোরার পর ঘর ঘর একটা আওয়াজ শুনলাম। শেষ হলো আবারও একটা জোরালো ক্রিক শব্দে। এবার সে সিধে হতেই তার হাতে দেখলাম বন্দুকের মতো একটা জিনিস। বাঁটটা কিন্তু বিদঘটে রকমের। বন্দুকের ব্রিচের দিকটা ভাঁজ করে খুলে ফেলে গুলির মতো কি একটা ঢুকিয়ে খটাস করে বন্ধ করে দিল ব্রিজ লক। তারপর ঘড়ি মেরে বসে নলের প্রান্তটা রাখল জানলার কিনারায়। লম্বা গোঁফ ঝুলে পড়ল। মাছি বরাবর জুলজুলে চোখ রেখে টিপ করতে থাকলো সে তন্ময় হয়ে। তারপর শুনলাম স্বস্তির ছোট্ট শ্বাস ফেলার শব্দ। বন্দুকের বিদঘুটে বাঁটটা কাঁধের ওপর তুলে নিয়ে তৈরি হলো সে লক্ষ্যভেদের জন্য। মাছি বরাবর দৃষ্টিরেখার অপর প্রান্তে জুলজুলে হলদে পটভূমিকায় কালো ছায়ামূর্তি তার নিশানা। চোখ তুলে একবার দেখে নিলাম এই আজব টার্গেটকে। তারপর চোখ নামিয়ে আনতে দেখলাম মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়ালো সে। পর মুহূর্তেই ঘোড়ার ওপর শক্ত হয়ে বসলো তার আঙুল। অদ্ভুত সনসন শব্দ শুনলাম। বাতাস কেটে কি যেন উড়ে গেল তীর বেগে। সঙ্গে সঙ্গে জানলার কাঁচ ভাঙার মিষ্টি জল তরঙ্গের মতো আওয়াজ। ঠিক সেই মুহূর্তেই বাঘের মতো লাফিয়ে পড়ল হোমস। এক লাফেই বন্দুকবাজির পিঠে পড়ে চিৎ করে আছড়ে ফেলল মেঝের ওপর।
পর মুহূর্তেই ছিটকে গেল লোকটা এবং পলক ফেলার আগেই সাঁড়াশির মতো আঙুল দিয়ে আঁকড়ে ধরল হোমসের টুটি। এবার আমি তৎপর হলাম। রিভলভারের বাঁট দিয়ে মাথায় এক ঘা মারতেই শিথিল হয়ে লুটিয়ে পড়ল সে মেঝের ওপর। ঝাঁপিয়ে পড়ে তাকে চেপে ধরতেই হোমস তীব্র শব্দে হুইসেল বাজিয়ে দিল। ফুটপাতে শুনলাম ধাবমান পায়ের খটখট শব্দ। পরক্ষণেই ইউনিফর্ম পরা দুজন কনস্টেবল আর সাদা পোশাক পরা একজন ডিটেকটিভ তীর বেগে সামনের দরজা দিয়ে ঢুকে পড়ল ঘরের মধ্যে। লেস্টেড তো? ইয়েস মিস্টার হোমস, আমি নিজেই এলাম। আপনাকে আবার লন্ডনে দেখে খুবই খুশি হলাম। দুদিক থেকে জোয়ান কনস্টেবল দুজন লোকটাকে চিপে ধরায় আমরা দুজনে উঠে দাঁড়ালাম। হাঁপড়ের মতো হাঁপাচ্ছিল সে। হোমস এগিয়ে গিয়ে সার্সিটা টেনে নামিয়ে পর্দা ফেলে দিল। লেস্ট্রেড দুটো মোমবাতি জ্বালিয়ে ফেলল। কনস্টেবল দুজনও তাদের চোরা লণ্ঠনের ঢাকনা খুলে ফেলতে লোকটার দিকে ভালো করে তাকালাম। চোখে মুখে অফুরন্ত তেজের দীপ্তি, ধারালো বুদ্ধির প্রখরতা, অথচ কেমন জানি নিষ্ঠুর নির্মম শয়তানি মাখানো। দার্শনিকের মতো চড়া উন্নত কপাল, কিন্তু ইন্দ্রিয়াসক্ত ভোগী পুরুষের মতো চোয়াল। জীবনের শুরু হয়েছিল তার অসীম কর্মক্ষমতা দিয়ে, কিন্তু কোনটা ন্যায় আর কোনটা অন্যায় ক্ষমতা প্রয়োগ করার সময় সে ভাবেনি। তার ক্রূর নীল চোখের দিকে তাকানো যায় না। ঝুলে পড়া দুই পাতায় ফুটে উঠেছে সমস্ত মনুষ্য জাতির প্রতি অসীম ঘৃণা। তাকানো যায় না তার ভয়ঙ্কর রকমের বেপরোয়া নাক এবং শিহরণ জাগানো গভীর বলিরেখা আঁকা কপালের দিকে। সেখানে অনায়াসেই পড়া যায় প্রকৃতির সহজতম ভাষায় লেখা বিপদের সংকেত। আমাদের কোনো রকম আমল দিলে না সে। অপলকে তাকিয়ে রইল হোমসের দিকে। সে দৃষ্টিতে পাশাপাশি ফুটে উঠেছিল ঘৃণা আর বিস্ময়। দুমড়ে যাওয়া কলারটা ঠিক করতে করতে হোমস বললে, কর্নেল, পুরনো একটা নাটকে পড়েছিলাম সব যাত্রার শেষ হয় প্রেমিকদের মিলনে। রাইখেনবাখ ফলে পাথরের তাকটায় শুয়ে থাকার সময় আপনার সুনজরে পড়ে অসীম দয়ার যে একটু নমুনা পেয়েছিলাম, তা মনে করেই আবার আপনার দৃষ্টি আকর্ষণ করাটা খুব সুখময় হবে বলে মনে করিনি। শয়তান কোথাকার! ভালো কথা, এখনো আলাপ করানো হয়নি। জেন্টলম্যান, ইনি হলেন কর্নেল সেবাস্টিয়ান মোরান। হার ম্যাজেস্টিজের ইন্ডিয়ান আর্মিতে এর সুনাম আছে, এবং আজ পর্যন্ত আমাদের দূরপাল্লার বন্দুকবাজ যত আছেন তাদের মধ্যে সবচেয়ে নাম করা ইনি। কর্নেল মোরান, আপনার বাঘের ঝুলির জুড়ি আজও পাওয়া যায়নি, তাই না? কোনো উত্তর এলো না ভীষণ চেহারার বুড়ো কর্নেলের দিক থেকে। জ্বলন্ত চোখে একদৃষ্টে তাকিয়ে রইলেন তিনি হোমসের দিকে। জ্বলন্ত ক্ষুধিত চোখে ভয়ঙ্কর চাহনি আর ঝাঁটার মতো বড় বড় গোঁফ, সব মিলিয়ে তাকে খাঁচায় বন্দি বাঘের মতোই মনে হচ্ছিল। আমার এই অতি সরল ধোঁকাবাজিতে আপনার মতো এমন একজন বুড়ো শিকারী যে এত সহজে বোকা বনে যাবেন, তা ভাবতেও আশ্চর্য লাগছে। নিদারুণ রাগে চাপা গর্জন করে সামনের দিকে লাফিয়ে পড়লেন কর্নেল, কিন্তু কনস্টেবল দুজনের হ্যাঁচকা টানে আবার যথাস্থানে ফিরে যেতে বাধ্য হলেন। তার চোখ মুখের তখনকার যে জিঘাংসা, বেশিক্ষণ দেখলেও তা শিউরে উঠতে হয়। আমি স্বীকার করছি, আমাকেও আপনি একটু অবাক করে দিয়েছিলেন। আপনি নিজেই যে খালি বাড়ির এমন পছন্দসই জানলার সামনে বসে তাক করবেন, তা আমি ভাবিনি। আমি ভেবেছিলাম রাস্তা থেকেই হুকুম দেবেন আপনি, তাই লেস্ট্রেড সাঙ্গ পাঙ্গ নিয়ে আপনার প্রতীক্ষাই করছিল বাইরে। শুধু এইটুকু ছাড়া সবটুকু আমার হিসাব মতোই হয়েছে। লেস্ট্রেডের দিকে এবার ঘুরে দাঁড়ালেন কর্নেল মোরান, বললেন, আমাকে গ্রেপ্তার করার কোনো কারণ থাকুক আর না থাকুক, এই লোকটাকে দিয়ে আমাকে বিদ্রুপ করানোর অধিকার কি আপনার আছে? আইনের হাতেই যদি আমি এসে থাকি, সব কিছু আইনসম্মতভাবেই হওয়া উচিত। তা অবশ্য ঠিক বলেছেন। মিস্টার হোমস, আপনি কিছু বলবেন কি? নিজে থেকে শক্তিশালী এয়ারগানটা তুলে নিয়ে যন্ত্রপাতি পরীক্ষা করতে করতে বললে হোমস,
বন্দুকটা দেখেছো? তুলনা হয় না এমন অস্ত্রের। শব্দহীন কিন্তু অসাধারণের ক্ষমতা। বাস্তবিকই তারিফ করতে হয় এমন হাতিয়ারের। প্রফেসর মরিয়ার্টির অর্ডার অনুযায়ী অন্ধ জার্মান মেকানিক ভন হার্ডার তৈরি করেছিল এটা। ভন হার্ডারকে আমি চিনি। বেশ কয়েক বছর ধরে জানতাম এই অস্ত্রের কথা, কিন্তু কোনোদিন নাড়াচাড়া করার সৌভাগ্য হয়নি। লেস্ট্রেড, মন দিয়ে জিনিসটা দেখে রাখো, এবং যে বুলেটের মধ্যে আটে সেগুলোকে ভুলো না। এ আমার বিশেষ অনুরোধ। সবাইকে নিয়ে দরজার দিকে এগোতে এগোতে লেস্ট্রেড বললে, সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন মিস্টার হোমস। আর কিছু বলবেন নাকি? শুধু একটি প্রশ্ন, কি চার্জ আনছো কর্নেল মোরানের বিরুদ্ধে? কেন? মিস্টার শার্লক হোমসকে খুন করার চেষ্টা? না না লেস্ট্রেড, যাকে সমস্ত পুলিশ বাহিনী বৃথাই খুঁজে বেড়াচ্ছে, ইনি সেই কর্নেল সেবাস্টিয়ান মরান, যিনি গত মাসের 30 তারিখে 427 নম্বর পার্ক লেনের উল্টো দিকের বাড়ির দোতলার খোলা জানলা দিয়ে এয়ারগান থেকে বুলেট ছুড়ে অনারেবল রোনাল্ড অ্যাডেয়ারকে খুন করেছিলেন। লেস্ট্রেড, এই হলো তোমার চার্জ। ওয়াটসন, ভাঙা জানলার ঠান্ডা হাওয়া যদি কিছুক্ষণ সহ্য করতে পারো, তাহলে সিগারেট টেনে আধ ঘন্টা সময় আমার স্টাডিতে কাটিয়ে যাও। সময়টা যে বাজে খরচা হবে না সে গ্যারেন্টি আমি দিচ্ছি। কতদিন পরে বেকার স্ট্রিটে আমাদের সেই পুরনো ঘরে ফিরলাম। ঘরগুলোতে দেখলাম কোনো পরিবর্তনই আসেনি। চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন দেখে অবশ্য একটু অস্বস্তি লাগছিল, তবে যে জিনিসটা যেখানে ছিল ঠিক সেখানেই দেখলাম আছে। কেমিক্যাল কর্নারে আগের মতোই অ্যাসিডের দাগ লাগা দেবদারু কাঠের টেবিলটাকে দেখলাম। সেলফের ওপর সারি সারি সাজানো স্ক্র্যাপ বুক আর রেফারেন্স বুক। বইগুলোর বিকট চেহারা দেখে অবশ্য আমাদের চেনা জানা অনেকেই সেগুলো পুড়িয়ে ফেলতে পারলেই বেশি খুশি হতো। রেখাচিত্র, বেহালার বাক্স, পাইপের ইয়ার্ক, এমনকি তামাক ভর্তি পারস্যের চটিটাও চোখে পড়ল চারিদিক তাকাতে গিয়ে। ঘরের মধ্যে হাজির ছিল দুজন। প্রথমজন মিসেস হাডসন। আমরা ঘরে ঢুকতেই চোখ মুখে উপচে পড়া খুশি নিয়ে ফিরে দাঁড়ালেন তিনি। দ্বিতীয়জন হোমসের অদ্ভুত ডামিটা, যে আজ রাতের অ্যাডভেঞ্চারের দারুণ গুরুত্বপূর্ণ অংশটুকু অভিনয়ের ফলে সর্বাঙ্গীন সাফল্য এনে দিয়েছে আমাদের হাতের মুঠোয়। মডেলটা মোমের, দেহের মিল তো বটেই, রং শুধু এমনই নিখুঁত যে দেখলে হোমস বলেই মনে হয়। ফুলের টব রাখার মতো সরু লম্বা মতো একটা টেবিলের ওপর বসানো ছিল মূর্তিটা। গায়ে এমন কায়দায় হোমসের একটা পুরনো ড্রেসিং গাউন জড়ানো যে রাস্তা থেকে দেখলে ভুল হওয়াই স্বাভাবিক। চমৎকার! সত্যি আপনার সাহায্য না পেলে এত নিখুঁতভাবে ধোঁকা দেওয়া যেত না ওদের। বুলেটটা কোথায় লেগেছে তা দেখেছেন তো? হ্যাঁ, সে দেখেছি, কিন্তু তোমার এমন চমৎকার মূর্তিটা নষ্ট হয়ে গেছে। বুলেটটা মাথার ভেতর দিয়ে গিয়ে দেয়ালে লেগে চ্যাপটা হয়ে পড়েছিল মেঝেতে। এই যে এই দেখো। ওয়াটসন, এই নাও বুলেটটা, ভালো করে দেখো। বুঝতেই পারছো, রিভলভারের নরম বুলেট না হলে এ অবস্থা হয় না। একেই বলে প্রতিভা। কেননা এই জিনিস যে এয়ারগান থেকে ফায়ার করা হয়েছে তা কারোর মাথাতেও আসবে না। ঠিক আছে মিসেস হাডসন, সাহায্যের জন্য অনেক ধন্যবাদ। ওয়েল মিস্টার হোমস, আমি তাহলে এখন আসছি। গুড নাইট। জরাজীর্ণ ফ্রক কোটটা আগেই খুলে ফেলেছিল ও। এবার ডামির ওপর থেকে ড্রেসিং গাউনটা গায়ে তুলে নিয়ে জড়াতেই ফিরে এলো পুরনো হোমস। মাঝখানে যে সুদীর্ঘ 3টে বছরের ব্যবধান আছে তার মনেই রইল না। মূর্তিটার কপাল চুরমার হয়ে গেছিল বুলেটের ঘায়ে। খুঁটিয়ে দেখতে দেখতে হাসি মুখে বলল হোমস, বুড়ো শিকারীর স্নায়ু দেখছি এখনো আগের মতোই, ঠিক তেমনই ধীর স্থির। চোখের ধারও দেখছি এতটুকু কমেনি।
বুলেটটা মাথার পেছনে ঠিক মাঝামাঝি জায়গা দিয়ে ঢুকে ব্রেনটা লন্ড ভন্ড করে দিয়ে বেরিয়ে গেছে সামনে দিয়ে। অব্যর্থ বন্দুক চালনায় এর জুড়িদার ইন্ডিয়াতে ছিল না। আমার তো মনে হয় লন্ডনে একে টেক্কা দেওয়ার মতো বন্দুকবাজ অল্প কয়েকজনই আছে। ভদ্রলোকের নাম কি এর আগে শুনেছিলে? কই না তো। নাম যশের কি করুণ পরিণতি। অবশ্য প্রফেসর জেমস মরিয়ার্টির নামও তুমি কোনোদিন জানতে না, অথচ তাকে শতাব্দীর সেরা প্রতিভা বললে বোধ হয় অত্যুক্তি হয় না। আগামী শতাব্দীতেও এরকম প্রতিভা আর দেখা যাবে বলে মনে হয় না। শেলফ থেকে জীবন চরিত্রের স্ক্র্যাপ বইখানা নামাও, একটু চোখ বুলানো যাক। সিগার থেকে রাশি রাশি ধোঁয়া ছাড়তে ছাড়তে অলসভাবে চেয়ারে হেলান দিয়ে পাতা উল্টাতে লাগলো হোমস। তারপর বইটা আমার হাতে তুলে দিল। মোরানের সংক্ষিপ্ত জীবনচরিত দেখলাম বেশ গুছিয়ে লিখে রেখেছে। মার্জিনে গোটা গোটা অক্ষরে হোমসের হাতে লেখা, লন্ডনের দ্বিতীয় সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি। হোমসের হাতে বইটা তুলে দিয়ে বললাম, আশ্চর্য, লোকটা দেখছি সৈনিক জীবনে অনেক সম্মান পেয়েছে। সত্যি তাই ওয়াটসন। দৈনিক জীবনের অনেক দূর পর্যন্ত তার যথেষ্ট সুনাম ছিল। হঠাৎ বিগড়ে গেলেন কর্নেল মরান। শুরু হলো তার বিপথে কুপথে যাওয়া। প্রকাশ্য কেলেঙ্কারি অবশ্য কোনোদিনই হয়নি, কিন্তু লোকজন ঠিক জানতে পেরে গেছিল। তবে তার পক্ষে ইন্ডিয়ায় বেশি দিন থাকা সম্ভব হলো না। অবসর নিলেন কর্নেল মরান, এলেন লন্ডনে। আসতে না আসতেই আবার শুরু হলো তার দুর্নাম কুড়ানোর পালা। এই সময় প্রফেসর মরিয়ার্টির সুনজরে পড়লেন তিনি। মরিয়ার্টি কিছুদিনের জন্য তার সাঙ্গপাঙ্গদের পান্ডা করে দিয়েছিলেন তাকে। যাই হোক, কর্নেলকে অনেক টাকা দিতে লাগলেন মরিয়ার্টি। যেসব ধরনের কাজ সাধারণ অপরাধী সমাজ কোনোদিন ভাবতেও সাহস করত না, এই রকম দু একটা কাজেও লাগালেন কর্নেলকে। 1887 সালে লর্ডারে মিসেস স্টুয়ার্টের মৃত্যু কাহিনী মনে পড়ছে তোমার? না তো। কর্নেল মরান যে এর মূলে ছিলেন সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। অবশ্য প্রমাণ করা যায়নি কিছুই। কর্নেলকে এমনই চালাকি করে আড়ালে রাখা হয়েছিল যে মরিয়ার্টির দল ভেঙে যাওয়ার পরেও কোনো মতেই তাকে জালে জড়ানো যায়নি। মনে আছে তোমার? তোমাকে ডাকতে গিয়ে এয়ারগানের ভয় কিভাবে জানলার খড়খড়ি টেনে বন্ধ করে দিয়েছিলাম? হ্যাঁ, সেটা মনে আছে। তখনও তুমি ভেবেছিলে আমার কল্পনার মাত্রা ছাড়িয়ে গেছে, কিন্তু আমি জানতাম আমার এত সাবধান হওয়া অকারণ নয়। কেননা এই অসাধারণ এয়ারগানের অস্তিত্ব আমি তখনই জানতাম, এবং এও জানতাম পৃথিবীর সবচেয়ে সেরা বন্দুকবাজের একজনের হাতেই থাকতে পারে হাতিয়ারটা। সুইজারল্যান্ডে মরিয়ার্টির সাথে ইনি আমার পেছনে ধাওয়া করেছিলেন। রাইখেনবাকের পাথরের তাকে শুয়ে থাকার সময় সেই ভয়ঙ্কর 5টা মিনিটের জন্য দায়ী ইনি। ফ্রান্সে অজ্ঞাতবাসের সময় মন দিয়ে কাগজ পড়তাম কবে আবার তাকে আমার পিছু নেওয়াতে পারবো, এই সুযোগের প্রতীক্ষায়। তাই অপরাধ সংক্রান্ত খবর নিয়মিত শুধু দেখে যেতাম। জানতাম একদিন না একদিন তাকে আমি বাগে পাবই। তারপরের মৃত্যু হলো রোনাল্ড অ্যাডায়ারের, যে সুযোগের প্রতীক্ষায় দীর্ঘদিন ধরে হাপিত্তেশ করে বসে থাকা। শেষ পর্যন্ত পেলাম সেই সুযোগ। এই কাজে কর্নেল মরানের সে বিষয়ে আমার তিল মাত্র সন্দেহ ছিল না। রোনাল্ডের সাথে তাস খেলার পর ক্লাব থেকে পিছু নিয়ে বাড়ি পর্যন্ত এসেছিলেন, তারপর গুলি চালিয়েছিলেন খোলা জানলা দিয়ে। সঙ্গে সঙ্গে ফিরে এলাম লন্ডনে। পাহারাদার আমায় নজরে রেখেছে দেখলাম, এবং বুঝলাম তার মনিবের কাছে যথা সময় পৌঁছে যাবে আমার ধূমকেতুর মতো উদয় হওয়ার খবর। রোনাল্ডকে খুন করার সঙ্গে সঙ্গে আমার ফিরে আসার উদ্দেশ্য যে কি, তাও আবিষ্কার করা কঠিন হবে না তার পক্ষে। তৎক্ষণাৎ হুঁশিয়ার হয়ে গিয়ে আমাকে পথ থেকে সরানোর জন্য তৎপর হয়ে উঠবেন কর্নেল মরান। সঙ্গে আনবেন তার বহু অপরাধের সঙ্গী রক্তক্ষেকো হাতিয়ারকে। তাঁর সুবিধার জন্য জানলায় চমৎকার ছায়াবাজি দেখিয়ে পুলিশকে সাবধান করে দিলাম।
হয়তো তাদের সাহায্য দরকার হতে পারে আমার। যাই হোক, আমি যেখানে ঘাপটি মেরে কর্নেলের ওপর নজর রাখবো ভেবেছিলাম, মরান যে শেষ পর্যন্ত সেইখান থেকেই আক্রমণ শুরু করবেন তা ভাবিনি। তাহলে মাই ডিয়ার ওয়াটসন, আর কিছু বুঝতে বাকি রইল কি? আছে বই কি। অনারেবল রোনাল্ড অ্যাডেয়ারের খুন করার পিছনে কর্নেলের কি মোটিভ থাকতে পারে সে বিষয়ে তুমি কিন্তু কিছুই বলনি। আমার তো মনে হয় সব জটিলতাই সরল হয়ে আসবে আমার অনুমান দিয়ে। সওয়ালের সময় জানা যায় যে কর্নেল মরান আর রোনাল্ড অ্যাডেয়ার দুজনে মিলে প্রচুর টাকা জিতেছিলেন। মরান যে শেষ পর্যন্ত ল্যাজে খেলতে শুরু করে তা মরান চরিত্র যে জানে সেই বুঝতে পারবে। আমার বিশ্বাস খুনের দিনই রোনাল্ড জানতে পারেন যে কর্নেল মরান তাকে ঠকাচ্ছেন। তখনই হয়তো আড়ালে ডেকে মরানকে তিনি ভয় দেখিয়েছিলেন যে ক্লাবের সভ্য তালিকা থেকে নিজে থেকে নাম না কাটিয়ে নিলে এবং চিরকালের মতো তাস খেলা বন্ধ করার প্রতিশ্রুতি না দিলে তিনি সব কিছু ফাঁস করে দিতে বাধ্য হবেন। মরানকে শুধু ভয় দেখিয়েই কাজ সারতে চেয়েছিলেন রোনাল্ড। ক্লাব থেকে বিতাড়িত হওয়া মানেই মরানের নিকেশ হওয়া, কেননা তাস খেলে অসাধু উপায়ে টাকা দিয়েই ইদানিং তার দিন কেটেছে। কাজেই বিনা দ্বিধায় রোনাল্ডকে খুন করলেন তিনি। খুন হওয়ার সময় হিসেব করতে বসেছিলেন রোনাল্ড। অসৎ পার্টনারের সঙ্গে খেলে যে টাকা জিতেছিলেন তা হজম করার প্রবৃত্তি তার ছিল না, তাই হিসেব করতে বসেছিলেন কাদেরকে কত টাকা ফেরত দিতে হবে। দরজা বন্ধ করেছিলেন তিনি, কেননা মা আর বোন এসে একসাথে অত নাম আর খুচরো টাকা পয়সা দেখে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলেই ফ্যাসাদে পড়তে হতো, তাই ওই সাবধানতা। কেমন, ঠিক আছে তো? একদম, তোমার অনুমান তো সত্যই মনে হচ্ছে। মামলা চলার সময় বোঝা যাবে সত্যি কি মিথ্যে। আপাতত আমি স্বাধীন। কর্নেল মরান আর আসবেন না আমার শান্তি কেড়ে নিতে। ভন হার্ডারের বিখ্যাত এয়ারগানও শান্তি পাবে স্কটল্যান্ড ইয়ার্ডের মিউজিয়ামে। আর আবার শুরু হবে শার্লক হোমসের পুরনো জীবন। শুরু হবে লন্ডনের জটিল জীবনের কুটিল সমস্যার সমাধানে বিশ্বের সর্বশ্রেষ্ঠ গোয়েন্দার মস্তিষ্কের খেল। এতক্ষণ শুনছিলেন শার্লক হোমসের গল্প ছদ্মবেশী। আমাদের পরিবেশনা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনার অভিজ্ঞতা। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।